পলকের শ্যালককে ইসির শোকজ, মন্ত্রী এমপির পরিবারের সদস্যদের উপজেলার প্রার্থী না হওয়ার নির্দেশ আওয়ামী লীগ সভাপতির। কারাগারে আগুন লাগলেও মেলেনি নিরাপদ স্থান, বললেন বিএনপি সদ্য কারামুক্ত নেতা কর্মীরা। নানাভাবে নির্যাতনের অভিযোগ। কারো মুখাপেক্ষী হয়ে নয়, নিজেদের খাদ্য নিজেরাই নিশ্চিত করবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী উদ্বোধন। এলডিসি উত্তরণের পর নতুন চ্যালেঞ্জ দেশের সামনে। 50 ইয়ার্স অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচনে বললেন অর্থনীতিবিদরা। বোতলজাত সয়াবিন লিটারে বাড়ল 4 টাকা, কাল থেকেই কার্যকর। আন্তর্জাতিক প্রেক্ষাপট অযৌক্তিক, বলছেন বিশেষজ্ঞরা। দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ করার অভিযোগে অপর প্রার্থী মোহাম্মদ লুৎফুল হাবিবকে শোকজ করেছে নির্বাচন কমিশন। এ ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রার্থী তা বাতিল অথবা তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত জবাবও চেয়েছে সংস্থাটি। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সময় মতো জবাব দিতে না এলে প্রার্থিতা বাতিলও হতে পারে। এদিকে ঘটনাটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। নেট দুনিয়ায় ঘুরছে একটি সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় একজনকে জোর করে ধরে গাড়িতে তুলছে কয়েকজন। গত সোমবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাটোর জেলা নির্বাচন অফিসে গেলে দেলোয়ার হোসেন নামে এক প্রার্থীকে গাড়িতে তুলে নিয়ে পরে আহত অবস্থায় বাড়ির পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী প্রার্থীর পরিবার এই ঘটনার জন্য আরেক প্রার্থী লুৎফর হাবিব রুবেল ও তার সমর্থকদের দায়ী করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। এই ঘটনাকে কেন্দ্র করে সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী লুৎফর হাবিব রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। তবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সময় মতো শোকজের জবাব দিতে না এলে প্রার্থিতা বাতিল হতে পারে। তদন্ত রিপোর্টে যা আসছে উনি একজন প্রার্থীকে অপহরণের সাথে ওনার নাম আসছে বিভিন্নভাবে। শুনানি কমিশন ব্যবস্থা নিবে। এখন এই কি করবে কি করবে কমিশন, প্রার্থীর আইনি বিধান রয়েছে। এদিকে ঘটনাটিকে ক্ষমতার অপব্যবহার বলেই দেখছেন বিশেষজ্ঞরা। নির্বাচিত পদ কিংবা সরকারি দলের পদ, তারাও এই বল প্রয়োগের ক্ষমতাটা ব্যবহার করেন। তারা বল প্রয়োগের ক্ষমতাটা ব্যবহার করেন এই যে প্রথমত ওই যে সরকারের বিরোধী যারা বিরোধী দল তাদের বিরুদ্ধে, আর যখন বিরোধী দল থাকে না তখন নিজেদের মধ্যে যারা দুর্বল অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে। দেলোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল না করলে লুৎফর হাবিব একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এবার উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু করতে মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনকে নির্বাচন না করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলীয় প্রধানের এ নির্দেশ দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে সহিংসতা করলে মুখোমুখি হতে হবে কঠোর শাস্তির। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। এই নির্বাচন ঘিরে বাড়ছে মন্ত্রী এমপিদের প্রভাব। স্ত্রী সন্তান এমনকি শ্যালককে একক প্রার্থী করতে চলছে সর্বোচ্চ ক্ষমতার অপব্যবহার। কোথাও মানা হচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রের সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে কঠোর হয়েছে দলীয় হাইকমান্ড। নির্বাচনে মন্ত্রী ও এমপিদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনকে নির্বাচন না করতে নির্দেশ দিয়েছে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দলের সাধারণ সম্পাদক ইতিমধ্যে আজকে সকালে আমাদের নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে দলের সাধারণ সম্পাদক আমাদের নির্দেশনা দিয়েছে যে আত্মীয় স্বজন প্রার্থী, মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন যারা নির্বাচন করছে তাদেরকে এই মেসেজটা দিয়ে যে তারা তাদের আত্মীয় স্বজনের পক্ষ না নেয় এবং তাদেরকে যেন ছেলে, মেয়ে, স্ত্রী বা স্ত্রীর ভাই, ভাগ্নে এদেরকে যেন মনোনয়ন না দেয়, তাদের পক্ষ না নেয়। ছেলেকে এস্টাবলিশ করা, ভাগ্নাকে এস্টাবলিশ করা, শালাকে এস্টাবলিশ করা, বা মেয়েকে এস্টাবলিশ করা রাজনীতিতে, এটি রাজনীতির জন্য খুব দুঃসংবাদ।
কাজেই এই দুঃসংবাদের শোনার জন্য আমরা আমরা প্রস্তুত নই। এই দুঃসংবাদ ভালো নয় আগামী দিনের রাজনীতির জন্য। নির্বাচন সামনে রেখে কঠোর মনিটরিং করছে কেন্দ্র, কেউ সহিংসতা জড়ালে কোনো ছাড় নয়, এমন সতর্ক বার্তা নেতাদের। দলীয় সিদ্ধান্ত কার্যকর করার জন্য তার সাথে, কারণ তিনি যদি একটি পক্ষ নেয়, যদি একজন প্রার্থীর পক্ষ নেয়, হয়তো বাকি 4 জন প্রার্থী যারা রয়েছেন তারা বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এটি তার জন্য পরবর্তী রাজনীতি এবং নির্বাচনের জন্য এটি ওই এমপি সাহেবের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। আমার ছেলে জীবনে রাজনীতি করে নেই, আমি আমার ছেলেকে এলাকায় নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করব, তাহলে যে ছেলেটা ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করছে, সে যাবে কোথায়? আমি এমপি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছে বলেই তো আমি এমপি হয়েছি। তা আমি এমপি হয়েছি, অন্যান্য নেতাকর্মীরা আছে না, তাদেরও তো মূল্যায়নের দরকার। তারা যথার্থ ইলেকশন করবে। সেই ক্ষেত্রে যদি আমি এমপি সাহেব আমার ছেলে জীবনে রাজনীতি করে না, আমি তাকে ওই এলাকার নির্বাচনে দাঁড় করে মানুষকে ভয় দেখালাম, মুক্তি দেখালাম, এইটা যাতে করতে না পারে, এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই নির্দেশনা দিয়েছে। এরই মধ্যে প্রভাব বিস্তারকারী মন্ত্রী এমপিদের দলীয় সভাপতির নির্দেশ দেওয়া শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। কারাগারেও নির্যাতন থেকে রেহাই মেলেনি বিএনপি নেতাকর্মীদের, এমনকি আগুন লাগার সময়ও তারা পাননি নিরাপদ আশ্রয়, এমন অভিযোগ করেছেন দলটি সদ্য কারামুক্ত নেতাকর্মীরা। রাজধানীতে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তারা এই অভিযোগ করেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। আত্মীয় স্বজন দেখতে যায়, দেখতে গেলে যে স্লিপ করলেও টাকা দিয়ে স্লিপ করতে হয়। যে মারা মারছে এই বাম পায়ে আমার সর্বোচ্চ একটা নাপা আর একটা গ্যাস্ট্রিকের বড়ি দেওয়া হয়েছে। কারো বিরুদ্ধে রাজনৈতিক মামলা, আবার কারো বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলার অভিযোগ। কারাবরণকালেও সহ্য করতে হয়েছে মানবেতর জীবন। কারাগারে থাকাকালীন সময়ের স্মৃতিগুলো বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সদ্য কারামুক্ত হওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির 7টি থানার নেতাকর্মীরা। দীর্ঘ 1 সপ্তাহ আমাদেরকে ডিবি অফিসে বন্দি করে রেখেছে, নির্যাতন করে 1 সপ্তাহ পরে আমাদেরকে থানায় দিয়েছে। থানায় দিয়ে তারপরে আবার থানায় 5 দিনের রিমান্ডে নিয়েছে। একই মামলার পর 3 দিন হাজিরা দিতে হয়েছে আমার। আজকে দিছি, পরে আবার পরের দিন ডেট দিচ্ছে, আবার পরের দিন ডেট দিচ্ছে। 2 হাতে লকআপ লাগায় গাড়িতে ঝুলাইয়া আনছে, আবার এবার ঝুলাই নিচ্ছে। কারাগারে আগুন লাগার পরও পায়নি নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ, আর পুরো আলাদা একটি ভবনে সারাক্ষণ বন্দি করে রাখার কথাও বলেন নেতাকর্মীরা। 2বার আগুন ধরছে, আগুন ধরার সাথে সাথে যেই কারারক্ষীরা ছিল, একটা কারারক্ষীর ভিতরে ছিল না, এরা আমাদেরকে ভিতরে রাইখা এরা বের হয়ে গেছে। প্রচণ্ড মানসিক চাপে জেলখানা থাকতে হয়েছে, বিশেষ করে আমাদের প্রায় 24 ঘন্টা লকআপের মতোই আমরা এর ভিতরে বেরোতে পেতাম। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ শুধু বিএনপিকে নয়, সকল মানুষকেই বন্দী করে রাখছে পার্শ্ববর্তী দেশের সহযোগিতায়। সকালে রাজধানীর একটি বিনোদন কেন্দ্রে ঢাকা উত্তর বিএনপির 7টি থানার সদ্য কারামুক্ত হওয়া নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এদেশের গণতন্ত্রকামী মানুষ শুধু বিএনপি নয়, সকল জনগণকে আপনারা বন্দী করে রেখেছেন শুধুমাত্র পার্শ্ববর্তী দেশের তাদের সহায়তা। বিএনপির এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ ভারতের মতো ভয়ঙ্কর সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে আছে, অথচ তারা এই সাম্প্রদায়িক শক্তিকে তাড়ানোর কথা বলে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম সাম্প্রদায়িক শক্তি এখন পার্শ্ববর্তী দেশে রাষ্ট্র পরিচালনা করছে। বাবরি মসজিদের জায়গায় মন্দির বানিয়েছে। আর ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও আওয়ামী লীগের ইসরায়েলের সাথে সম্পর্ক নিয়ে সমালোচনা করেন তিনি। অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে ইসরায়েলের সাথে শেখ হাসিনা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো মুখাপেক্ষী হয়ে নয়, নিজেদের খাদ্য ও পুষ্টি নিজেরাই নিশ্চিত করবে বাংলাদেশ। বলেন, স্বাস্থ্যসম্মতভাবে পশু পালন ও জবাই করতে হবে যাতে বিদেশে রপ্তানি করা যায়। এক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আশ্বাস দেন, সরকার সব ধরনের সহযোগিতা করবে। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করে এসব কথা বলেন সরকার প্রধান। জয় যাদবের রিপোর্ট।
রাজধানীতে প্রথমবারের মতো হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে সারা দেশ থেকে খামারিরা এই প্রদর্শনীতে অংশ নেন। 400টি স্টলে উন্নত জাতের গবাদি পশু ছাড়াও নানা ধরনের পোষা প্রাণী প্রদর্শিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন 2009-10 অর্থ বছরের তুলনায় বর্তমানে দেশে দুধ 7 গুণ, মাংস 8 গুণ, ডিমের উৎপাদন 4 গুণ বেড়েছে। জানান খামারি শিল্পে বেসরকারি খাতকে সব ধরনের সহযোগিতা করা হবে। কারো কাছে মুখ খাপে হয়ে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস, সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে। আমাদের আমিষ আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেবো। আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া, দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া। এখন আমরা সেই পদক্ষেপই হাতে নিয়েছি। সরকার প্রধান বলেন এদেশের হালাল মাংসের জন্য অনেক দেশের চাহিদা রয়েছে, সেজন্য স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই করার আহ্বান জানান তিনি। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। আর সেই সুযোগটা নিতে হলে বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে, সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সেই বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। আর বিশেষ করে কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা, এটা আমাদের বন্ধ করতে হবে। তার জন্য সুনির্দিষ্ট জায়গা থাকতে হবে। সমুদ্র সম্পদকে কাজে লাগানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী একই সঙ্গে স্বাদু পানির মাছের উৎপাদন বাড়ানোরও নির্দেশ দেন। গভীর সমুদ্রের সম্পদ এখন আমরা আরোহণ করতে পারিনি, যা আহরণ করাটা খুব আসলে উদ্যোক্তা পাওয়া যাচ্ছে না, এটা হলো বাস্তবতা। তবে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা এখন কিন্তু স্বয়ংসম্পূর্ণ, এবং এই উৎপাদন আরও আমরা বাড়াতে চাই। পরে মাঠে নানা জাতের গবাদি পশুর প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। দেশব্যাপী 64টি জেলায় 466টি উপজেলায় একযোগে এই প্রদর্শনী হচ্ছে। 2 দিন চলবে এই প্রদর্শনী। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 163 থেকে 4 টাকা বাড়িয়ে 167 টাকা নির্ধারণ করে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। তবে খোলা সয়াবিনের তেলের দাম প্রতি লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম কাল থেকে কার্যকর হবে, জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তবে অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 15 এপ্রিল ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার পর 16 এপ্রিল আবারও ভোজ্য তেলের দাম বাড়িয়ে আগের দামে তেল বিক্রির উদ্যোগ নেন মালিকরা। পরে বাণিজ্য মন্ত্রণালয় জরুরি ব্যবস্থা নিয়ে মালিকদের সেই তৎপরতা রুখে দেয়। এরপর এই নিয়ে দফায় দফায় বৈঠক হয়। বৃহস্পতিবারও বাণিজ্য মন্ত্রণালয়ে ট্যারিফ কমিশনের সাথে ব্যবসায়ীদের বৈঠক হয়। এই বৈঠকে যোগ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আমি মনে করি খোলা বাজারে পরে প্রতিমন্ত্রী জানান 15 ফেব্রুয়ারি ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বোতলজাত তেলের দাম বাড়ানো হয়েছে 4 টাকা। সর্বোচ্চ ধার্যকৃত খুচরা মূল্য সয়াবিন তেল খোলা প্রতি লিটার, যেটা আমাদের আগে পরিবেশিক পর্যায়ে নির্ধারণ করা ছিল 149 টাকা, আমরা এইটা 2 টাকা কমিয়ে 147 টাকায় নির্ধারণ করা হয়েছে। আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা, সেটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় খোলা তেল কিনতে জনগণের মাঝে আগ্রহ সৃষ্টি করার আহ্বান জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বেশি বেশি খোলা সয়াবিন তেল বিক্রি করলে প্লাস্টিক বোতলের ব্যবহার কমে আসবে। আমার বেশিরভাগ মানুষ এখনো যারা 1 লিটার তেল কিনতে পারে না, খোলা বাজারে তারা তেল কিনে, এবং এইটার ভোক্তার সংখ্যাও একেবারে কম না। তবে অর্থনীতিবিদরা বলছেন ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের কারণেই দাম বাড়ছে দেশের বাজারে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে দাম কতটুকু ভোজ্য তেলের সেটা একটু দেখতে হবে। যতটুকু তথ্য রয়েছে ততটুকু থেকে জানা যাচ্ছে যে আসলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়েনি, বরং এই যেমন স্থিতিশীল রয়েছে এবং একই সঙ্গে দামটা একটু নিম্নমুখী, যাতে খুচরা ব্যবসায়ীরা
কোনো রকম সংকট তৈরি না করে এই মুহূর্তে, সেটা একটু নজর দিতে হবে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে সয়াবিনের দাম নিম্নমুখী বলেও জানান এই বিশেষজ্ঞ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। বোট ক্লাব কাণ্ডে ফেঁসে যাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি, আদালতে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন হাজির হতে সমন জারি। মূল্যস্ফীতি ও উন্নয়নের নিরিখে বাড়েনি শ্রমিকের মজুরি। 2026 সালে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই প্রস্তুত হতে হবে দেশকে। স্বাধীনতার 52 বছরে বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির 50 ইয়ার্স অব বাংলাদেশ নামে বইয়ের মোড়ক উন্মোচনে কথা বলেছেন অর্থনীতিবিদরা। মার্কিন প্রকাশনা সংস্থা রুটলেট প্রকাশিত বইয়ে নিবন্ধ লিখেছেন 17 জন। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। স্বাধীনতার 52 বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিস্ময়করভাবে নয়, বরং বিভিন্ন নিয়ামকের সমন্বয়ে এটি হয়েছে প্রথাগতভাবে। বৃহস্পতিবার বাংলাদেশের 50 বছর নিয়ে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এমনটাই বলেছে সিপিডি। সংস্থার চেয়ারম্যান রেহমান সোবান বলেন, 50 বছরে বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো। Which was on the streets for 2 years fighting for caretaker government, then threw the caretaker system into the dustbin, and of course the consequences have been seen over the course of the last. বক্তারা বলেন, দেশের চরম দারিদ্র্য কমলেও বৈষম্য বেড়েছে। 2015 সালে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হয় এবং 2026 সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ হচ্ছে। ফলে বিশ্ব বাণিজ্যে এতদিন যেসব সুযোগ সুবিধা পেয়েছে তা আর থাকবে না। বাংলাদেশকে নতুন পর্যায়ে যেতে হবে। ব্যক্তিত্বের বিপ্লব, পার্সোনালিটি রেভলিউশন, আমাদের সাধারণ মানুষের এই যে একটা অ্যাসপিরেশনাল মাইন্ডসেটের কারণে আমাদের এই রেজিলিয়েন্স তৈরি হয়েছে। শত বিপদের মধ্যে আগাবার স্পৃহাটা অক্ষুণ্ণ থেকেছে। লাইফ স্টক ডেফিনেশন অফ পভার্টি লাইন, সেখান থেকে বের হওয়ার পরে খুব বেশি এগোনো যায় না, এখানে একটা বাধার সম্মুখীন হতে হয়। সেই কারণেই বৈষম্য বাড়ছে, দরিদ্রতার কমা সত্ত্বেও। গরিবদের ক্ষেত্রে এই ডেভেলপমেন্টগুলো হয়েছে শামুকের গতিতে বা আরেকটু কম গতিতে, আর ওদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রকেটের গতিতে। এই কারণে ডিসপ্যারিটিটা বেড়ে গেছে। সিডিপির সম্মানীয় ফেলো রৌনক জাহান বলেন, অর্থনীতি ভালো থাকলেও রাজনীতি নিয়ে হতাশা তৈরি হয়েছে। আরেক ফেলো মুস্তাফিজুরের শঙ্কা, বাংলাদেশ আগামীতে মাধ্যম আয় বা ঋণের ফাঁদে পড়তে পারে। প্রথম প্রজন্মের যে চ্যালেঞ্জগুলি ছিল বাংলাদেশের সামনে, সেটা আমরা মোটামুটি একটা ভালোভাবে সেটা আমরা মোকাবেলা করেছি, কিন্তু এই সাফল্য আমাদেরকে দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে নিয়ে গিয়েছে। এই দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো আগামীতে, এটার উপরে কিন্তু নির্ভর করবে যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ টেকসই হবে কিনা। অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি সব ব্যাপারে বিপুল একটা পরিবর্তন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, শিল্প খাতের শ্রমিক ও প্রবাসীরা অনেক কষ্ট করে দেশের উন্নয়নে অবদান রাখলেও অনেক ক্ষেত্রে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বাড়েনি শিল্প শ্রমিকের প্রকৃত মজুরি। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। মূল্যস্ফীতি ও উন্নয়নের নিরিখে বাড়েনি শ্রমিকের মজুরি। 2026 সালে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই প্রস্তুত হতে হবে দেশকে। স্বাধীনতার 52 বছরে বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির 50 ইয়ার্স অব বাংলাদেশ নামে বইয়ের মোড়ক উন্মোচনে কথা বলেছেন অর্থনীতিবিদরা। মার্কিন প্রকাশনা সংস্থা রুটলেট প্রকাশিত বইয়ে নিবন্ধ লিখেছেন 17 জন। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। স্বাধীনতার 52 বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিস্ময়করভাবে নয়, বরং বিভিন্ন নিয়ামকের সমন্বয়ে এটি হয়েছে প্রথাগতভাবে। বৃহস্পতিবার বাংলাদেশের 50 বছর নিয়ে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এমনটাই বলেছে সিপিডি। সংস্থার চেয়ারম্যান রেহমান সোবান বলেন, 50 বছরে বাংলাদেশের সফলতা চোখে পড়ার মতো। Which was on the streets for 2 years fighting for caretaker government, then threw the caretaker system into the dustbin, and of course the consequences have been seen over the course of the last. বক্তারা বলেন, দেশের চরম দারিদ্র্য কমলেও বৈষম্য বেড়েছে।
2015 সালে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হয় এবং 2026 সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ হচ্ছে। ফলে বিশ্ব বাণিজ্যে এতদিন যেসব সুযোগ সুবিধা পেয়েছে তা আর থাকবে না। বাংলাদেশকে নতুন পর্যায়ে যেতে হবে। ব্যক্তিত্বের বিপ্লব, পার্সোনালিটি রেভলিউশন, আমাদের সাধারণ মানুষের এই যে একটা অ্যাসপিরেশনাল মাইন্ডসেটের কারণে আমাদের এই রেজিলিয়েন্স তৈরি হয়েছে, শত বিপদের মধ্যে আগাবার স্পৃহাটা অক্ষুণ্ণ থেকেছে। লাইভস্টক ডেফিনিশন অফ পভার্টি লাইন, সেখান থেকে বের হওয়ার পরে খুব বেশি এগোনো যায় না, এখানে একটা বাধার সম্মুখীন হতে হয়। সেই কারণেই বৈষম্য বাড়ছে, দরিদ্রতার কমা সত্ত্বেও। গরিবদের ক্ষেত্রে এই ডেভেলপমেন্টগুলো হয়েছে শামুকের গতিতে বা আরেকটু কম গতিতে, আর ওদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রকেটের গতিতে। এই কারণে ডিসপ্যারিটিটা বেড়ে গেছে। সিডিপির সম্মানীয় ফেলো রৌনক জাহান বলেন, অর্থনীতি ভালো থাকলেও রাজনীতি নিয়ে হতাশা তৈরি হয়েছে। আরেক ফেলো মুস্তাফিজুরের শঙ্কা, বাংলাদেশ আগামীতে মাধ্যম আয় বা ঋণের ফাঁদে পড়তে পারে। প্রথম প্রজন্মের যে চ্যালেঞ্জগুলি ছিল বাংলাদেশের সামনে, সেটা আমরা মোটামুটি একটা ভালোভাবে সেটা আমরা মোকাবেলা করেছি। কিন্তু এই সাফল্য আমাদেরকে দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জের সামনে নিয়ে গিয়েছে। এই দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো আগামীতে, এটার উপরে কিন্তু নির্ভর করবে যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ টেকসই হবে কিনা। অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি সব ব্যাপারে বিপুল একটা পরিবর্তন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, শিল্প খাতের শ্রমিক ও প্রবাসীরা অনেক কষ্ট করে দেশের উন্নয়নে অবদান রাখলেও অনেক ক্ষেত্রে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বাড়েনি শিল্প শ্রমিকের প্রকৃত মজুরি। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। বোট ক্লাব কাণ্ডে ফেঁসে যাচ্ছেন ঢাকায় ছবির আলোচিত নায়িকা পরিমণি। ক্লাবের সভাপতির দায়ের করা মামলায় প্রায় 3 বছর তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। ক্লাবে ভাঙচুর ও সভাপতিকে মারধর করার প্রমাণ পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে সংস্থাটি। আদালত পরিমণির বিরুদ্ধে সমন জারি করেছে। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। আলোচনা ও সমালোচনায় আষ্টে পৃষ্ঠে যেন মিশে আছে পরিমণির নাম। সিনেমার খবরে না থাকলেও খবরের শিরোনামে যেন তাকে থাকতেই হবে। 2021 সালের 8 জুন ঢাকার অদূরে আশুলিয়ার বোট ক্লাবে অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে আলোচনায় এসেছিলেন ঢাকাই ছবির এ নায়িকা। বাদীর অভিযোগ, মদ পান করার পর পার্সেল না পেয়ে ক্লাবে ভাঙচুর করেন পরি। শান্ত করতে এসে তার আঘাতে আহত হন ক্লাবের সভাপতি নাসির মাহমুদ। এ ঘটনায় 6 জুলাই আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। এর বিপরীতে পরিমণি সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ করেন নিজেরাই নির্যাতনের শিকার হয়েছেন। তদন্ত শেষে প্রায় 3 বছর পর বৃহস্পতিবার আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। 18/3/2024 তারিখ এই মামলার তদন্ত প্রতিবেদন ফরওয়ার্ড করে থাকে। এটা আজকে শুনানির জন্য ছিল। সেই তদন্ত প্রতিবেদনে দুটো ধারা প্রমাণ হয়েছে মর্মে উল্লেখ আছে। সে দুটো ধারা হচ্ছে দণ্ডবিধি আইনের 323, 506। 323-এ আছে হচ্ছে মারধর, আঘাত, আর 506 হচ্ছে ভয়ভীতি প্রদর্শন। প্রতিবেদনে পরিমণির বিরুদ্ধে বোট ক্লাবে ভাঙচুর ও মারধরের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেছে সংস্থাটি। আদালত আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেছে। কোর্ট তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে যদি পরিমণির বিরুদ্ধে আমলে নেয়ার মতো কোনো তথ্যপাত্র এখানে আসে তবে মামলাটি আমলে নেবেন, না হলে কোর্ট মামলাটি রিজেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আর পরবর্তী ধাপে মামলাটি আর আগাবে না। ছেলে পদ্মকে বুকে নিয়ে অনেকবারই ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন বাংলার ছবির আলোচিত নায়িকা পরিমণি, কিন্তু সমালোচনা কখনোই তার পিছু ছাড়েননি। এই মামলাতেই পরিমণির দোষী সাব্যস্ত হলে শাস্তি যাই হোক, এই নায়িকাকে যে আরো একবার সমালোচনার মুখোমুখি দাঁড়াতে হবে তাতে কোনো সন্দেহ নেই। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। রাত পোহালেই মোদির অগ্নি পরীক্ষা, লোকসভা নির্বাচনে ভোট উৎসবে মাতবেন 140 কোটি মানুষ, আত্মবিশ্বাসী রাহুল ও মমতাও। চট্টগ্রামে ডক্টর বদরুল হুদা খান রচিত স্মার্ট শিক্ষা স্মার্ট বাংলাদেশ নামে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে ডক্টর আনোয়ার আলমের সভাপতিত্বে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ উন্নয়নে বইটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। দেখছেন সংবাদ রাত। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকার স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন তাহিরা কিবরিয়া। ভিওএ 60তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের সমর্থকদের প্রচেষ্টা সর্বোচ্চ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইটালির ক্যাপ্রিতে G7 মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে ব্লিংকেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবারের সঙ্গে বৈঠক করেন। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড বৃহস্পতিবার টোকিওতে বলেছেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ তার মিত্ররা উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য ভিন্ন বিকল্প খুঁজছে। বাইডেন প্রশাসন ভেনেজুয়েলার গ্যাসের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার প্রতিক্রিয়ায় দেশটির ওপরে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে তিনি নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে বলেন, ভেনেজুয়েলা তার অর্থনীতিকে টিকিয়ে রাখতে পারে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। ধন্যবাদ সবাইকে। এই ছিল এখনকার সংবাদ রাত। দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।